ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি এটা নিয়ে তো বছরের পর বছর ধরে অনেক রহস্য, গোপনীয়তা। একদম একটা দীর্ঘ আর বেশ ধোঁয়াশা মাখা ইতিহাস। আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু গভীরে যাব। জোশুয়া ফ্র্যাঙ্কের একটা লেখা আছে, দ্য ডেইলি স্টারে বেরিয়েছিল, আমরা ওটার ভিত্তিতেই কথা বলবো। হ্যাঁ, ওই প্রতিবেদনটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। আমাদের চেষ্টা থাকবে ওই প্রতিবেদনের সূত্র ধরে এই কর্মসূচির শুরুর দিকটা, কেন শুরু হলো, এর পেছনের যে গোপনীয়তার জাল আর এর প্রভাবটাই বা কী সেটা একটু বোঝার। ঠিক, প্রতিবেদনে যেমন বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র হিসেবে যখন আত্মপ্রকাশ করল, একদম শুরুর দিকে, তখন থেকেই তাদের মধ্যে একটা সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ ছিল। নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ তো ছিলই। অবশ্যই, আর সে জায়গা থেকেই এই পারমাণবিক কর্মসূচির ভাবনাটা আসে। তবে শুরুটা কিন্তু বেশ গোপনেই হয়েছিল। সেটাই তো মূল আকর্ষণ, তাই না, এই গোপনীয়তা। হ্যাঁ, যেমন ধরুন ১৯৫০-এর দশকে ফ্রান্স, তারা কিন্তু গোপনে সাহায্য করতে এগিয়ে আসে। ফ্রান্স? আচ্ছা। হ্যাঁ, ফ্রান্সের টেকনিক্যাল সাপোর্টে ডিমোনাতে, যেটা ওদের পারমাণবিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র, সেখানে বিশাল একটা পারমাণবিক চুল্লি তৈরির কাজ শুরু হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমেরিকা নাকি শুরুতে কিছুই জানত না। হ্যাঁ, প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে, মার্কিন প্রশাসন প্রথম দিকে একদম অন্ধকারে ছিল। এত বড় একটা প্রজেক্ট চলছে, অথচ তারা টেরই পায়নি। ভাবা যায়। তাহলে ওরা জানল কি করে ব্যাপারটা? সেটা ১৯৬০ সাল নাগাদ মার্কিন কর্মকর্তারা প্রথম আঁচ পান, তাও সরাসরি ইসরায়েলি সরকারের কাছ থেকে নয়। তাহলে ড্যানিয়েল কিমহই নামে একজন ইসরায়েলি তেল ব্যবসায়ী ছিলেন, তার মাধ্যমে খবরটা প্রথম আমেরিকার কাছে পৌঁছায়। ও আচ্ছা, একজন ব্যবসায়ীর মাধ্যমে খবর ফাঁস হলো। হ্যাঁ, অনেকটা সেরকমই। এরপর তো স্বাভাবিকভাবেই একটা চাপ তৈরি হয় আমেরিকার দিক থেকে। আর ইসরায়েল ধরা পড়ার পর তাদের প্রতিক্রিয়া কি ছিল? ঢাকার চেষ্টা তো নিশ্চয়ই করেছিল। একদম তাই। প্রতিবেদন অনুযায়ী ওরা প্রথমে বিষয়টাকে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করে, বলে যে ওটা একটা টেক্সটাইল প্ল্যান্ট হচ্ছে। টেক্সটাইল প্ল্যান্ট? পারমাণবিক চুল্লিকে? হ্যাঁ, পরে আবার বলে যে না, ওটা আসলে একটা আবহাওয়া গবেষণা কেন্দ্র। মানে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আর কি, একটা আড়াল করার চেষ্টা খুব স্পষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত তো স্বীকার করতে বাধ্য হলো। হ্যাঁ, প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন তিনি নেসেটে ওদের পার্লামেন্টে স্বীকার করেন যে হ্যাঁ, একটা চুল্লি তৈরি হচ্ছে। তবে সঙ্গে এটাও জোর দিয়ে বলেন যে এর উদ্দেশ্য পুরোপুরি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন বা অন্য কোনো কাজে লাগবে। আর ফ্রান্স, যারা সাহায্য করছিল, তারা কি বলল? ফ্রান্সও তখন ব্যাপারটা স্বীকার করে নেয়, জানায় যে হ্যাঁ, তারা এই চুল্লি তৈরিতে সাহায্য করেছে, এমনকি ইউরেনিয়ামও সরবরাহ করবে। কিন্তু এই শান্তিপূর্ণ কথাটা, এটা কি আন্তর্জাতিক মহল সহজে বিশ্বাস করেছিল, বিশেষ করে যখন অন্যরকম খবরও তো নিশ্চয়ই ছড়াচ্ছিল? না, বিশ্বাস করাটা কঠিনই ছিল। আর ঠিক ওই সময়ে ১৯৬০ সালে লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা একটা রিপোর্ট করে হইচই ফেলে দেয়। কি রিপোর্ট ছিল সেটা? তারা সরাসরি বলে দেয় যে ইসরায়েল আসলে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। সরাসরি বোমা বানানোর অভিযোগ? হ্যাঁ, ইসরায়েল সরকার স্বাভাবিকভাবেই খুব তীব্রভাবে এই খবরটা অস্বীকার করে, কিন্তু পর্দার আড়ালে অন্য ঘটনা ঘটছিল। আমেরিকার ভেতরেও এটা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়। আমেরিকার প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল তখন, সরকারিভাবে? সরকারিভাবে তো বটে, ভেতরেও যেমন মার্কিন পারমাণবিক শক্তি কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, জন ম্যাককোন, তিনি একটা সিআইএ নথি ফাঁস করে দেন। সিআইএ নথি? তাতে কি ছিল? সেই নথি থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে আমেরিকা এই গোপন কর্মসূচিতে একদমই খুশি নয়, বরং প্রেসিডেন্ট আইজেনহাওয়ার বেশ অবাক হয়েছিলেন পুরো ঘটনায়। এরপর যখন কেনেডি প্রশাসন আসে, তারা আরও নিশ্চিত হতে চাইল। কিভাবে নিশ্চিত হলো? তারা ডিমোনা পরিদর্শনের জন্য বিজ্ঞানী পাঠায়, চেয়েছিল নিজের চোখে দেখতে আসলে কি হচ্ছে ওখানে। সেই পরিদর্শনের রিপোর্ট কি বলল? বিজ্ঞানীরা কি শান্তিপূর্ণ উদ্দেশ্যের প্রমাণ পেয়েছিলেন? না, বরং উল্টোটাই। বিজ্ঞানীদের রিপোর্টে বরং অস্ত্র তৈরির উপযোগী ওয়েপন্স গ্রেড প্লুটোনিয়াম, সেটা উৎপাদনের সম্ভাবনার কথাই উঠে আসে। তার সন্দেহটা আরও জোরালো হলো? হ্যাঁ, আর সিআইএর নিজস্ব যে মূল্যায়ন, সেটাও একই দিকেই ইঙ্গিত করছিল। তাদের মতে ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথেই আছে। ব্যাপারটা আরও পরিষ্কার হয় ১৯৬৭ সালে। এনবিসি নিউজ একরকম নিশ্চিত করেই খবর প্রকাশ করে যে ইসরায়েল পারমাণবিক শক্তি অর্জনের খুবই কাছাকাছি। আর তারও অনেক পরে
2013 সালে একটা রিপোর্ট বেরিয়েছিল না, বুলেটিন অফ দি অ্যাটমিক সায়েন্টিস্টসের? হ্যাঁ, ওই রিপোর্টে একটা ধারণা দেওয়া হয় যে সেই সময় ইসরায়েলের অস্ত্রাগারে অন্তত ৮০টার মতো পারমাণবিক অস্ত্র মজুদ থাকতে পারে। ৮০টা? এতগুলো? আর এত কিছুর পরেও সেই গোপনীয়তার নীতি, সেটা তারা আজও বজায় রেখেছে? হ্যাঁ, প্রতিবেদনের তথ্য অনুযায়ী তো শীতটাই সেই একই ধারা চলছে। ইসরায়েল সরকারিভাবে কখনো স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এই যে একটা ইচ্ছাকৃত অস্পষ্টতা, তাই না? ক্যালকুলেটেড অ্যাম্বিগুইটি যাকে বলে। ঠিক তাই। আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মানে IAEA তাদেরকেও কিন্তু ডিমোনাতে অবাধ পরিদর্শনের সুযোগ দেয়া হয় না। এখনো না? না, এমনকি প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়েছে যে খুব সম্প্রতি মানে 2021 সালেও স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ডিমোনার পারমাণবিক স্থাপনায় নতুন করে সম্প্রসারণের কাজ চলছে। আশ্চর্য, এত বছর ধরে একই রকম গোপনীয়তা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে প্রতিবেদনের লেখক মানে জোশুয়া ফ্র্যাঙ্ক, তিনি একটা বেশ ইন্টারেস্টিং পর্যবেক্ষণ তুলে ধরেছেন না? হ্যাঁ, তিনি একটা প্রশ্ন তুলেছেন। বলছেন যে দেখুন, ইসরায়েলের নিজেরই একটা পারমাণবিক কর্মসূচি আছে যেটা অঘোষিত, আন্তর্জাতিক নজরদারির বাইরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এত কঠোর অবস্থান নেয়, তখন সেটাকে অনেকে মানে দ্বিমুখী নীতি বা ভণ্ডামি হিসেবে দেখতে পারে। হ্যাঁ, এটা অবশ্য মনে রাখা দরকার যে এই পর্যবেক্ষণটা প্রতিবেদনের লেখকের নিজস্ব মতামত, আমাদের নয়। আমরা শুধু তথ্যটা তুলে ধরছি। অবশ্যই, একদম ঠিক। তো মোদ্দা কথা হলো, এই প্রতিবেদন থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির পেছনে কয়েক দশকের দীর্ঘ একটা গোপনীয়তার ইতিহাস আছে, একটা ইচ্ছাকৃত অস্পষ্টতা আর আন্তর্জাতিক জবাবদিহিতার অভাব। এই দিয়েই পুরো ব্যাপারটা গড়া। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানে শ্রোতারাও এটা নিয়ে ভাবতে পারেন। এই যে এতদিনের গোপনীয়তা, আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ না দেওয়া, যেমনটা আমরা এই উৎসের ভিত্তিতে জানলাম, এটা আসলে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করার যে বৈশ্বিক চেষ্টা, তার সামনে ঠিক কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করে? বিশেষ করে যখন কিছু দেশের কর্মসূচি এভাবেই মানে পর্দার আড়ালে অঘোষিত, অনিরীক্ষিত থেকে যায়। এটা নিয়ে ভাবার অবকাশ আছে।